আচ্ছা, প্রথমত আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো আজকে, আমরা যেটা দেখবো বলছি সেটা হচ্ছে নেক বেইস। আবার অনেকে বেইস বলে, এটা কিন্তু বাইশ উচ্চারণটা হয়, কারণ BAYES ইয়াটা আছে। আর আমি যে আপনাদেরকে প্রবাবিলিটির কিছু জিনিস দেখতে বলছিলাম, কিছু দেখা হয়েছিল সম্ভাবনা। ভাই এক্সামের জন্য তো ওই সময় দেখিনি ভাই, আসার পরে কোনো। আচ্ছা, ঠিক আছে, ওইটা সমস্যা না। সো যেহেতু আমরা সম্ভাবনা নিয়ে কথা বলবো, তাহলে আগে সম্ভাবনার একটা বলি যে নেবেস ক্লাসিফায়ারটা দেখতেছি। নেবেস ক্লাসিফায়ার হলো জেনারেটিভ লার্নিং অ্যালগরিদম গুলির একটি পারিবারিক অংশ, যা অর্থ এটি একটি প্রদত্ত শ্রেণী বা বিভাগের ইনপুটগুলির বিবর্তন মডেল করতে চায়। বৈষম্যমূলকভাবে যদি আমরা বলি এটাকে, শ্রেণী বিভাগের বিপরীতে লজিস্টিক রিগ্রেশনের মতো, আমরা যেরকম লজিস্টিক রিগ্রেশন নিয়ে কাজ করছিলাম, লজিস্টিক রিগ্রেশনের মতো একটি ক্লাসিফায়ারের পার্থক্য বৈষম্যগুলোর গুরুত্বকে তুলে তুলে ধরে। ক্লিয়ার? আমরা হ্যাঁ যে ভাই। লজিস্টিক রিগ্রেশন করছি, লজিস্টিক রিগ্রেশনে কি কি ছিল আমাদের কাছে? একটা একটা ডেটা ছিল যার মধ্যে সম্ভাব্য টাইপের ফলাফল অনেকগুলো ছিল, যার মধ্যে থেকে আমরা প্রেডিক্ট করে আমরা আমাদের আনসারটারে প্রেডিক্ট করছি যে সম্ভাবনা কত আছে, যে কোনটা একটা আছে। ধরেন একটা কয়েনে 2 পিঠ হেড এবং টেল, এখন এটারে টস করার পরে কতবার হেড ওঠার সম্ভাবনা বা কতবার টেল ওঠার সম্ভাবনা আছে, এই জিনিসটা আমাদের মূল। আর সম্ভাবনা যে নিয়ে যেহেতু কাজ করতেছি, সম্ভাবনার একটা সূত্র ছিল যেটা ক্লাস 9-এ ছিল। প্রথমে নিচে হচ্ছে আমাদের টোটাল আউটকাম, যেটা আছে টোটাল আউটকাম, আর উপরে থাকে যে আমাদের ফেভারিট আউটকাম, মানে আমরা যে ভ্যালু গুলাকে প্রেডিক্ট করব। সো এইটা নিয়ে যদি মানে বলতে যাই, তাহলে ধরেন এই সাপোজ আমাদের কাছে আছে কি, ধরেন একটা ব্যাগ আছে, সিম্পল ভাবে বলতেছি আগে। ধরেন আমাদের কাছে একটা ব্যাগ আছে, বা একটা থলে আছে। ওই থলের মধ্যে 12টা বল আছে। টোটাল বল আছে কয়টা? 12টা। 12টার মধ্যে 7টা বল হচ্ছে লাল, আর 5টা বল হচ্ছে সবুজ। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। এখন আমি যদি বলি আমার এই লাল বল ওঠার মানে রেড বল ওঠার সম্ভাবনাটা কত, এটা কিভাবে বের করব বলতে পারেন? হ্যাঁ, এটা পারি ভাই, কিন্তু প্রশ্নটা আবার বলেন একটু। কোশ্চেনটা আবার বলবো। আচ্ছা, আমাদের কাছে একটা থলে আছে, যেই থলের মধ্যে টোটাল 12টা বল আছে। তার মধ্যে 7টা বল হচ্ছে লাল এবং 5টা বল হচ্ছে হলুদ, 5টা বল হচ্ছে সবুজ। তো আমরা যদি এখন বলি যে আমাদের এই বলগুলা থেকে আমি হাত দিয়ে না দেখে ঝুড়ি থেকে বল বের করব, তাহলে এইখানে এই আমার রেড বল ওঠার সম্ভাবনা কত? বাকি দুইটার সম্ভাবনা যোগ যোগ করে দিব, তার চেয়ে এক বিয়োগ করে দিব। আবার বলেন। মানে অন্য যে কালার গুলো আছে সেগুলো সম্ভাবনা যোগ করব, হুম। করার পরে ওইটা এক থেকে বিয়োগ করে দিব। আচ্ছা, জান্নাতের কোনো অপশন আছে? আমি না ক্লিয়ারলি শুনতে পাই নাই কথাগুলা। আচ্ছা, কোশ্চেনটা আমি আবার রিপিট করতেছি। আমার কাছে একটা থলে আছে, যেই থলের মধ্যে আমার টোটাল 12টা বল আছে। 12টা বলের মধ্যে 7টা বল হচ্ছে লাল এবং 5টা বল হচ্ছে আমার সবুজ, বা হ্যাঁ। তাহলে আমি যদি না দেখে এখন ব্যাগ থেকে বলগুলা বের করতে যাই, তাহলে লাল বল ওঠার সম্ভাবনা কত? ভাই 12 ভাগ 7, সরি 12 ভাগ 7, উপরে আমি 7 নিচে 12। তা আমি কোন শুরু এই মানে এই কোশ্চেনে আসার আগে শুরুতে একটা কোশ্চেন বলছিলাম যে প্রবাবিলিটির সূত্র, যেটা হচ্ছে আপনি কয়টা বল উঠাবেন প্রথম হচ্ছে সেইটা, আর পরবর্তীতে হচ্ছে টোটাল আউটকাম, মানে সবগুলা মিলে টোটাল কয়টা বল আছে সেটা নিচে যাবে, আর উপরে যাবে আপনি কোন বলটা তুলতে চাচ্ছেন তার সংখ্যাটা। এখন আমার যদি 12টা বলের মধ্যে 7টাই যদি লাল থাকে, আমি যতটাই তুলি না কেন 7বারই তো আমার টোটাল লাল বলটা উঠবে। সো 12/7, এটা হচ্ছে আনসার। এখন সেম আনসার কোশ্চেনটা যদি আমরা রেড বলে ব্লু বলের ক্ষেত্রে যাই, তাহলেও কি হবে? 12/5। এটা তো ক্লিয়ার? তার মানে আমাদের প্রবাবিলিটির সূত্র কিন্তু এইটা। এখন এই প্রবাবিলিটির সূত্র যেটা আছে, এইটারই আবার আউটকাম, মানে আমাদের নেট বেস থিওরামের জন্য আমরা এটা এই সেম সূত্রটাকেই একটু মডিফিকেশন করা হয়েছে। কি করা হয়েছে? একটু মডিফিকেশন করা হয়েছে, কারণ আমার ডেটা সেটের মধ্যে তো আর লাল বল আর নীল বল দুইটা থাকবে না। আমার ডেটা সেটের মধ্যে অবশ্যই নাম্বার থাকবে, কতবার ওঠার সম্ভাবনা আছে, লাল ব্লু দুইটা অপশন থাকবে। এরপরে এটা ওঠার সম্ভাবনা আছে কি নেই আরেকটা অপশনও থাকতে পারে। সো
যেহেতু আমাদের এইভাবে থাকতে পারে সেই হিসেবে আমরা বেস থিওরাম লাইফ একটা আছে, মানে এইটা হচ্ছে আপনার নেট বেজের একটা ইকুয়েশন। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দেই, আমি স্ক্রিনে এখনো কিছু আনি নাই। প্রথম বিষয় এইটা ওপেন করছি দাও। আচ্ছা এইটা দেখার আগে আমরা একটু ইয়েতেই থাকি, থিওরামেই থাকি। আচ্ছা প্রথমত আমরা বলছি নেট বেসটা কি, এটা কি এটা মেশিন লার্নিং এর সুপারভাইজ মেশিন লার্নিং এর একটা অ্যালগোরিদম আছে, এগুলা বাদ দেন। এই শুধু শুধু ইয়া করে লাভ আসে নেট বেস থিওরাম। এই যে নেট বেস থিওরাম যেটা আছে, এই থিওরামটা এইখানে আছে একরকম, আমি বলতেছি যেটা, আমি যেটা আপনাদেরকে এক্সপ্লেন করব সেটা হবে আপনার ধরেন এই সেটা ধরেন হবে এই এখানে আছে, ধরেন সেইটা এই যে সানি টাইপ এই টাইপের হবে, ঠিক আছে? তো এইখানে হয়তো এবিসিডি গুলো ভিন্ন হবে, এছাড়া বাকি সবই আমাদের সেম থাকবে। তো আমি যেটা বলতেছি সেটাতে চিত্র একটা আমি দরকার হলে আপনাদের দিয়ে দিব। ওই নিজের মতো করে এক্স ওয়াই দিয়া করছি, তো সবসময় তো আমরা আর এবিসিডি অভ্যস্ত না, আমরা এক্স ওয়াই তে অভ্যস্ত হয়ে গেছি। প্রথমত হচ্ছে আমরা যখন নেট বেস থিওরামটা নিয়ে কাজ করব, নেট বেস থিওরামের মধ্যে আমাদের একটা থাকবে নেট বেস রুল আর একটা থাকবে ল। এখন আমরা যদি বলি রুল আর ল এই দুইটার মধ্যে পার্থক্য কি, আপনি যদি অর্থ দিক থেকে বিবেচনা করেন দুইটাই কিন্তু আমাদের সেম। আর যদি আপনি এটাকে ইয়ারলি চেক করেন তাহলে দেখবেন রুলস যেটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এটাকে এইভাবেই চালাতে হবে। আর ল সেটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে এইটা যেন কোনো বেআইনি কোনো ইয়েতে আমার এটা না জড়ায়। এরকম টাইপের দুইটা চিন্তা আমাদেরকে ধরে রাখতে হবে। প্রথমত ধরেন আমরা যেরকম বলছিলাম প্রবাবিলিটি সমান সমান টোটাল আউটকাম ডিভাইডেড বাই ফেভারেবল আউটকাম, মানে আমাদের কয়টা কোন নাম্বারটা আমরা নিতেছি। যেমন আমরা রেড এর ক্ষেত্রে বলছিলাম এই ফেভারিট ইকুয়াল টু রেড, এইটার যদি বলতে চাই তাহলে 12/7 বলছিলাম। এইখানেও কিন্তু আমাদের সেম জিনিসটা আপনি যদি চেক করেন এ এবং বি, এ এবং বি হচ্ছে আমার প্রবাবিলিটিটা, মানে কত পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আমার কত পার্সেন্ট, ধরেন আমার কাছে এখন একটা ডেটা সেট আছে, যে ডেটা সেটের মধ্যে অনেকগুলোই তো ডেটা সেট থাকতে পারে। এখন আমরা টেলেরটাই চিন্তা করি যে একটা ডেটা সেট আছে, যে ডেটা সেটের মধ্যে এক পাশে আছে টেল, এক পাশে আছে আমাদের হেড। তো হেড এবং টেল ওঠার সম্ভাবনা কত, এখন আমি যদি হেড বের করতে যাই আমি 10 বার এটা এই কয়েনটার উপরে মারবো, তাহলে আমার হেড ওঠার সম্ভাবনা কত? তাহলে হেড ওঠার সম্ভাবনা কত হবে? 5 হবে, কারণ অর্ধেক আমরা চিন্তা করে রাখবো সম্ভাবনা যেহেতু। তো আমাদেরকে এই প্রথম ধরেন এ এবং বি, এটা এর মানে হচ্ছে আমরা যে হেড এবং টেল দুইটা থেকে যে বিবেচনা করতেছি, যে দুইটা ডেটা সেট থেকে, এই দুইটা সেটের মধ্যে আপনার টোটাল ডেটা সেটটা মানে প্রবাবিলিটি, এই যে প্রথম হচ্ছে পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ এবং বি এর মধ্যে আমরা যদি বের করতে যাই তাহলে আমাদেরকে সূত্রটা কি যাবে, পি অফ বি মানে টোটাল নাম্বার অফ বাইট। আমাদের যে ইয়ে থাকবে সেটা হচ্ছে কি আমাদের টোটাল নাম্বার অফ বাইট, আর এখানে এর উপর হচ্ছে আমাদের একটা প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইফ, যেটাকে আমরা এর আগে বলছিলাম ফেভারিট আউটকাম অফ লাইফ। এবং এর পাশে আপনার আরেকটা যুক্ত হবে সেটা হচ্ছে আপনার ক্লাস, কোন ক্লাসের আন্ডারে আপনি কাজ করতেছেন, শুধুমাত্র ক্লাসটা যোগ হবে। একটা জিনিস দেখেন, ধরেন এই জায়গায় আমি প্রবাবিলিটি রেড লিখলাম, তাহলে নিচে আমার কত গেল, 12 গেল, আর উপরে কত গেল, 7 গেল। তো 7 যাওয়ার পর আমার সাথে আরেকটা কি দিতে হবে, সেটা হচ্ছে আমার কোন ক্লাসের আন্ডারে এটা যাচ্ছে সেই জিনিসটা উল্লেখ করতে হবে। এখানে আরেকটা জিনিস নাই, এই জিনিসটারে আপনি যখন এই লাইনটারে আপনি যখন এক লাইনে আনবেন তখন আমাদের এই লাইনটা কেমন হতে পারে, কোন আইডিয়া আছে? কোনটা আগে যাবে কোনটা পরে যাবে কেউ বলতে পারবেন? আচ্ছা প্রথমত আমরা যদি এইটারে এক লাইনে আনি তাহলে আমার পি এখানে বি যেটা দিছে, বি আমাদের বি কয়বার আছে, 2 বার। তাহলে আমার B1 B2 B3 এইভাবে সিকোয়েন্সটা যাবে, কারণ টোটাল নাম্বার অফ যত থাকবে আমার ততবারই তো আমার প্রসেসটা কন্টিনিউ করে যেতে হবে। আমার কথা কি ক্লিয়ার আসতেছে? সবাই দিয়ে চুপচাপ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ ভাই, ক্লিয়ার আসছে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার টোটাল নাম্বার ধরেন এখন আপনার কাছে আমি যে বলছি 12 বার, টোটাল নাম্বার হচ্ছে 12, আর 7 বার হচ্ছে 7টা আছে আমাদের রেড বল। আমরা যে 7টা উঠেছি, 7টা ওঠানোর জন্য আমার কতবার চেষ্টা করতে হবে, যতগুলো আমার টোটাল নাম্বার আছে ততবারই তো আমাকে ভিতর থেকে বের করে দেখতে হবে যে আমার কতটা আছে।
তাহলে আমার টোটাল চেক করলে টোটাল নাম্বার মানে চেক করতে হবে কতবার? 12 বার। এখন এখানে যদি আমি এন পর্যন্ত বলে দিই, তাহলে কি আমার এন পর্যন্ত বলা বাইর করার টাইম আছে? তাহলে আমরা কি ইউজ করব? ডট ডট ইউজ করবো। তার মানে সর্বোচ্চ 3টা পর্যন্ত আমরা ব্যবহার করার পরে ডট ডটটা দিয়ে দিতে পারবো, তাই তো? এখন এই থিওরামটার জন্য ধরেন ধরেন নিচে একটা এই যে, আমাদের একটা প্রবলেমের কথা আমরা এখানে উল্লেখ করা হয়েছে। এই সেম প্রবলেমটা আমি আপনাদের দেখাই। আমি এখানে আলাদাভাবে এটা কি ইয়ে করছিলাম, এই যে সেম প্রবলেমটা আমি এখানে আলাদাভাবে ইয়ে করছিলাম। আর এটা থেকে পরবর্তীতে আপনার এই যে সানি রেন বের করা হয়েছিল। আর এরপরে আমাদের আরেকটা এই সানি রেনের আউটকামের ম্যাথটা দেখানো হয়েছিল। ওই জিনিসটি আমরা একটু মানে এইখান থেকে এখন একটু দেখবো, পরবর্তীতে এক্সপ্লেন করবো, সমস্যা নেই। আনসারটা আলাদাভাবে করে নিছিলাম। সো প্রথমত হচ্ছে আমাদের ধরেন আমাদের একটা কোশ্চেন দিছে ওয়েদারে সানি আছে কিনা। আর এর মধ্যে আমাদের কি দিছে? একটা দিছে আমাদের সিরিয়াল নাম্বার, এরপরে আউটলুকের মধ্যে আমাদের কি দিছে? রেইন, সানি, ওভারকাস্ট। 3টে অপশন দিছে আমাদের, তাই তো? এই পুরো ডেটা সেটের মধ্যে আমাদের এই কয়টা অবজেক্ট কয়টা? রেইন, সানি এবং ওভারকাস্ট। এরপরে আমার প্লেয়ের মানে হচ্ছে আমার হওয়ার সম্ভাবনা কত। রেইন হওয়ার সম্ভাবনা কত আছে কি নাই? হওয়ার সম্ভাবনা কি হবে? ইয়েস অথবা নো। হবে কি হবে না? তো আমার এখানে ইয়েস এবং নো, তার মানে আমার এই প্লে লিস্টের মধ্যে আমার 2 টাইপের আউটকাম দেওয়া আছে। আর আমার আউটলুকের মধ্যে আমার 3 টাইপের আউটকাম দেওয়া আছে। তো এই যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেট থেকে আমাদেরকে প্রথমে বের করতে হবে কি? ফ্রিকোয়েন্সি টেবিল বের করতে হবে। আপনি যখনই একটা কথা বুঝতে হবে, আপনি যখনই আমরা এই ওয়েদার বা নেট বেস ক্লাসিফায়ার নিয়ে কাজ করব, তখন আমাদের 3টা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের যে প্রথম হচ্ছে আপনার গিভেন যে ডেটা সেট, এই ডেটা সেটের আপনার ফ্রিকোয়েন্সি বের করতে হবে। এরপর লাইকহুড বের করতে হবে, জেনারেট দা লাইকহুডটা আপনাকে বের করতে হবে। এবং আপনাকে নেট বেজের থিওরামটা অ্যাপ্লাই করতে হবে, মানে ক্যালকুলেশনটা করতে হবে। যেমন আমার এখানে প্রথমে উল্লেখ করা আছে। এখন দেখেন ফ্রিকোয়েন্সি বের করতে হবে বলছে আমাদেরকে। প্রথমে কি বের করতে হবে? আমার এই ডেটা সেটটা, এর থেকে আমার কি বের করতে হয়েছে? ফ্রিকোয়েন্সি টেবিল বের করতে হয়েছে। এরপরে আমার আরেকটা দেওয়া আছে কি, এরপরে আমার এই নেট বেস থিওরামটা ক্যালকুলেট করতে হবে। এরপরে আমরা এই এই সরি 2 নাম্বারে আছে আমার লাইকুড টেবিল। এরপরে দেখেন আমার লাইকুড টেবিলের কাজটা করা হয়েছে। এরপরে আমার এই যে নেট বেস থিওরাম, যেটা আমার থিওরামটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর এই অ্যাপ্লাইড আমরা কোন পদ থেকে কোন পদে কিভাবে আসতেছি দেখেন। প্রথমে আমার যে ডেটা সেট আছে, ডেটা সেটের মধ্যে আমার চেক করতে হবে আমার রেইন আছে কতবার। একবার, এই যে একবার, 2 বার, 3 বার, এই 4 বার। টোটাল আছে কতবার আমার? 4 বার না 5 বার আছে? দাঁড়ান, আবার গুনি। একবার, 2 বার, 3, 4। এই প্রথমে তো রেন আছে আমাদের কতবার টোটাল? 4 বার, তাই তো? এই 4 বারের মধ্যে এখন তাকায় দেখি আমার নোতে আছে কতবার, ইয়েস আছে কতবার। নোতে আছে একবার, এই 2 বার। এরপরে আমার এই রেন ইয়েস এবং উপরেরটাও ইয়েস। তার মানে আমার রেইনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই ফ্রিকোয়েন্সি টেবিলের মধ্যে আমার কি দিতে হবে? রেইন ইকুয়াল টু 2 এবং 2 ইয়েস এর মধ্যে এই যে রেইন সমান সমান ইয়েস আছে কতবার? 2 বার, এবং নোতে আছে কতবার? 2 বার। ঠিক আছে তো এতটুকু? যদি আমার এখানে দেখাইতে ভুল হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে সাথে সাথে বলবেন। ক্লিয়ার? এরপরে দেখেন ওভার কেস। তো আমরা এবার আসেন ওভার কেসে প্রথমে একবার, এই 2 বার, 3 বার, 3, 4 এবং 5, এই 5 বার আছে। 5 বারের মধ্যে দেখেন 1, 2, এই এইখানে 3 এবং এই 4, 5, 5টা আছে আমার ইয়েস এর মধ্যে। তার মানে আমার নোটা এখানে একবারও উল্লেখ নাই। তাহলে আমরা কি করছি? ওভার কেসের মধ্যে ইয়েস 5 এবং নো কত আমাদের? 0। তার মানে ওভার কেসটা হওয়ার সম্ভাবনা আমাদের কতবার আছে? 5 বার হওয়ার সম্ভাবনা আছে, আর না হওয়ার সম্ভাবনা আছে আমাদের 0%। সো এই সেম ভাবে আপনার যত বড় ডেটা সেট থাকবে, যতগুলো ডেটা সেট থাকবে, সেগুলা থেকে আপনাকে ফ্রিকোয়েন্সি টেবিলটা এইভাবে বের করতে হবে। এবং লাস্টে আপনাকে টোটালটা বের করে দিতে হবে যে বৃষ্টি হওয়ার সম্ভব এই ইয়েসে আছে কতবার আর নোতে আছে কতবার। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, ফ্রিকোয়েন্সি টেবিলটা কিন্তু আপনার এই অনেক সহজ। এটা শুধুমাত্র আপনি হিসাব করে করে বের করবেন, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমাদের ছোটখাটো ভুলের কারণে পুরো ইকুয়েশনটাই আর কি আমাদের প্রবলেমে পড়ে যায়।
এরপরে আমরা আমরা যেটা করব লাইকুড লাইকুড টেবিল। এই লাইকুড টেবিলটা এবার আমরা কিভাবে বের করবো একটা জিনিস দেখেন। আমরা প্রবাবিলিটির সূত্রটা কি পড়ছিলাম মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে। টোটাল নাম্বার, টোটাল মানে টোটাল সমষ্টি যেটাকে বলে টোটাল আউটকাম ডিভাইডেড বাই ভ্যারিয়েবল আউটকাম, মানে যেটা নিয়ে আমরা কাজ করব সেইটা, আর নিচে যাবে কি আমাদের টোটাল নাম্বার। এখন আমাদের এই যে ডেটা সেট, এই ফ্রিকোয়েন্সি টেবিল আমরা যেটা বের করছি, এর মধ্যে আমরা টোটাল বের করছি কত, এখানে আমাদের ইয়েসে আছে 10 আর নোতে আছে 5। এই টোটাল আমাদের ডেটা সেটের আউটকামটা আছে। এরপরে আসেন লাইকুড। আমার এই টোটাল ডেটা সেট আছে কত, 14টা। 13 মানে কত, 14ই তো, কারণ উপরে কাউন্ট হচ্ছে কত থেকে, 0 থেকে। আমার টোটাল নাম্বার, এই যে এইবার দেখেন ওভার কেসের মধ্যে আমার ইএসএ আছে কতবার, 5 বার। ইএসএ যে 5 বার আছে, আমার কি করা হয়েছে, টোটাল নাম্বার থেকে আমার এই ভ্যারিয়েবল নাম্বারটা কি করছি, আমরা ভাগ করছি, ডিভাইড 14 ভাগ 5। এটা করার পর আমার আনসার কি আসছে, 0.35। এরপরে আমরা রেইনের ক্ষেত্রেও দেখেন, রেইনের ক্ষেত্রে আমার নোতে আছে 2 বার, ইএসএ আছে 2 বার, টোটাল কতবার, 4 বার। এই যে টোটাল 4 বার, 14 ভাগের 4 ডিভাইডেড করার পর আমার কত হয়েছে, 0.29। পরবর্তীতে আসেন, ইএসএ আছে আমার কতবার, 3 বার, আর নোতে আছে আমার 2 বার, টোটাল কতবার হয়েছে, 5 বার। এই 5 আমাদের 14 ভাগের 5 হয়ে আমার কত আসছে আনসার, 0.35। তার মানে আপনি যখন লাইকুড টেবিলটার কাজটা করতে যাবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রবাবিলিটির যেই আমাদের 9 10 এর যে সূত্রগুলো আছে, ফ্রিকোয়েন্সি গুলো আছে, এগুলো আপনার কি জানা থাকতে হবে, এগুলো ক্লিয়ার থাকতে হবে। এখন এগুলাতে যদি আমাদের প্রবলেম থাকে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা প্রবলেমেটিক হয়ে যাবে। কারণ হঠাৎ করে যদি, এগুলো কিন্তু বেসিক সূত্র, একদম ইজি। এরপরে দেখেন, আমরা শুধুমাত্র এই যেই তিনটা, সেই তিনটা নিয়ে কাজ করলে হবে না, আমাদের আরেকটা ছিল না টোটাল। আমাদের এরপরে কি করতে হবে, টোটালটা নিয়েও কাজ করতে হবে। দেন আমরা এই টোটালের আনসারটাও কি বের করে নিছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার, লাইকুড টেবিল কিভাবে বের করবেন? হ্যাঁ ভাই ক্লিয়ার। জান্নাত ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এই জিনিসটা আপনার এখন না, আপনি ভার্সিটিতেও দেখবেন আপনাদেরকে এই জিনিসগুলা, জিনিসের মধ্যে অনেক কিছুই চলে আসবে। আরিফ স্যার করালে তো দেখাই দিয়ে ভিডিও দিয়ে দিবে, দেখে নিবেন, যেই করাবে দেখাই দিবে। যদি আগে থেকে ফুল ক্লিয়ার হয়ে থাকেন, এরপর আমরা যখন কোডে যাব, কোডে জানেনই তো, কোডে কিন্তু আমরা বসে বসে এগুলোর আলাদা আলাদা ভাবে ডিভাইডেড করা লাগে না, আমরা 2 লাইন লিখে দিব, আমার কোড অটোমেটিকলি করে দিবে। বা আমরা জিএমএন এর ফ্রেমওয়ার্কটা দিয়ে দিব, ও নিজে নিজে করে দিবে, আউটকামের ফ্রেমওয়ার্ক দিয়ে দিব, ও নিজে নিজে করে দিবে। এগুলোর জন্য আমরা যখন কোডিং এ করব, তখন ওদের জন্য আলাদা আলাদা ফ্রেমওয়ার্ক অলরেডি তৈরি করা আছে। যেমন আমরা যে এই যে অ্যাপ্লায়েবল বেস থিওরাম, আপনি যে বেস থিওরামটা অ্যাপ্লাই করবেন, এইটারও কিন্তু আপনি কোডিং এ গেলে আপনাকে বসে বসে সূত্র লিখতে হবে না, আপনার এটার জন্য আলাদা একটা এই ইয়ে আছে, ওইটা ইউজ করে দিলে আপনার হয়ে যায়। কিন্তু আপনাকে তো আগে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, বেসিক ক্লিয়ার থাকলে আপনি কোডিং এ ভালো ইয়ে করতে পারবেন। আপনি যদি না জানেন যে কিভাবে আমার কাজটা হচ্ছে, যে কাজ একটা এই নেট বেস কাজ করতে গেলে যে আপনার তিনটা লাগে, তিনটা যদি আপনি না জানেন তাহলে হবে না। তিনটা কি কি লাগে আপনার, প্রথমত হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল, এরপরে লাইকুড টেবিল, এরপর আপনার বেস থিওরাম। তিনটা স্টেপ আপনাকে ফলো করতে হবে, এবং তিনটা স্টেপ পার করে আপনাকে যেতে হবে। যেমন এই জিনিসগুলো যে আমি আপনাকে বলছি এতক্ষণ, যে চিত্রটা দেখাইছি, এই চিত্রটা দেখেন, এই যে ইয়েস নো কতবার কতবার আছে, আমি এখানেও সেম জিনিসটা, এই যে 3 2, এখানের সাথে ওইখানে সেম মিলবো না, কারণ এই টেবিল আর ওই টেবিল তো আর এক না, এটা আলাদা ভাবে ইয়া করা হয়েছে। এরপর লাইকুড টেবিলের মধ্যে এখানে আবার আনসার, এই যে সেম ভাবে আনসার গুলো বের করা হচ্ছে। মানে আমি এইটা দেখাবো ভাবছিলাম। এরপরে এই যে আমাদের যে স্টেপ 3 বেস থিওরামটা আমরা এইভাবে করছিলাম। তো এখন যেহেতু এখানে না, আমরা যেটা দেখতেছি ওইটা নিয়ে বলবো। সো এখন দেখেন, আমার অ্যাপ্লাইবল বেস থিওরাম, আমার যখন উপরের কাজগুলো শেষ, তখন আমাকে কি করতে হবে, বেস থিওরামটা চালাতে হবে। এইটা হচ্ছে আমার বেস থিওরামের কি সূত্র। এখন বেস থিওরামের যে সূত্রটা আছে, সেটা এখন দেখেন, আমি এখান থেকে কি কি বের করতেছি। প্রথমে আগে সেটার জন্য আসেন, আমি এখানে প্রথমে হচ্ছে ওয়েদারের জন্য আমি কি, সানি, তাই তো। সো আমরা যেহেতু সানি নিয়ে কাজ করতেছি, তাহলে আমার এখানে কি আসবে প্রথমে, সানি। এখন প্রবাবিলিটি ইয়েস, যদি সানি হয়, আমাদের এখানে লেখাটা মানেটা কি, এই জিনিসটা সবসময় ইয়া রাখতে হবে। প্রবাবিলিটি ইয়েস মানে আমরা কতবার সানি হবে সেটা নিয়ে কাজ করতেছি। যে আগামীকাল, বা আমার যে ডেটা সেট আছে, এই ডেটা সেট অনুযায়ী আগামীকাল সানি হবে কি হবে না, সূর্য উঠবে কি উঠবে না, এটা যদি আমরা বের করতে যাই, প্রথম হচ্ছে আমার সানি।
প্রথমে আমার কি ইয়েস, এরপর হচ্ছে আমার সানি, আমি সানি বের করব ইয়েস যদি হয়, তাহলে আমার প্রবাবিলিটির মধ্যে কি দিছি আমি সানি, সানি প্রবাবিলিটি ইয়েস, সানি আমার ডেটা সেটের মধ্যে সানি হওয়ার সম্ভাবনা ইয়েস কতটা আছে, প্রবাবিলিটির মধ্যে আমার সানি কতটা আছে, এরপরে আমার গুণ সানি ইয়েস কতটা আছে, এরপরে আমার ভাগ পি সানি, মানে টোটাল সানি আমার কয়টা আছে, সানি আমার কি টোটাল কয়টা আছে। এখন আপনার পি সানি এই হচ্ছে আপনার টোটাল সানি। এখন আসেন আমরা যদি এই সেম জিনিসটা অ্যাপ্লাই করি, পি ইকুয়াল টু ইয়েস সানি, এরপর আমরা এটাকে একটু সাজায় লিখলাম কি, আমরা এখানে আগে সানিটা দিলাম পরে ইয়েসটা দিলাম, কারণ আমরা যেহেতু ইয়েস নিয়ে কাজ করতেছি সো আমরা এখানে ইয়েসটাকে পরবর্তীতে নিয়ে গেছি। এরপর আপনি দেখেন আমাদের এই যে সানির মধ্যে আসেন এখানে, আমাদের এটা কি সানি, তো এই সানি আমাদের আছে এখানে কত কত, আমাদের প্রথমে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে আপনার 3। তো আমার এই আমি কি ইয়েস নিয়ে কাজ করতেছি না নো নিয়ে, আমি ইয়েস নিয়ে কাজ করতেছি, যেহেতু ইয়েস নিয়ে কাজ করতেছি তাহলে আমার এখানে ইয়েস, ইয়েস বরাবর আছে কত 3। এরপর আমাকে বের করতে হবে এই পি ইএস এর মধ্যে আসেন, ফ্রিকোয়েন্সির মধ্যে, ফ্রিকোয়েন্সির মধ্যে আপনি দেখেন আমার টোটাল ইএস নাম্বার আছে কতজন, 10 জন। এই কারণে আমাদের এখানে ভাগ কত আসছে 10, মানে টোটাল সানি আমাদের কয়টা ইয়েস, মানে টোটাল ইয়েস সানি আছে কয়টা, টোটাল ইয়েস আছে আমাদের কয়টা 10টা, আর আমার টোটাল ডেটা সেট আছে কিন্তু 14টা, আর টোটাল ইয়েস আছে কয়টা কয়টা 10টা। সো এই যে প্রবাবিলিটি ইয়েস আছে কতটা 10টা, এবং প্রবাবিলিটি সানি ইয়েস কতটা, সানি ইয়েস 3টা, তাহলে 3/10। তো আমরা এটা বের করলে আমার আনসার কি আসছে কত 0.03, আসছে কত প্রথমবার 0.03। এখন আমার যে 0.03 আসছে, এর সাথে আমি আমার কি করব, আমার প্রবাবিলিটি সানি যেটা আছে, আমার প্রবাবিলিটি সানি কত, এই যে প্রবাবিলিটি সানি, দেখেন এই যে প্রবাবিলিটি সানি আমার টোটাল আছে কত, আমার 0.35, আমার এখানে প্রবাবিলিটি আছে কত 0.35। এখন এই 0.35 এবং এই 0.3, এইখানে একটা জিনিস দেখাই, এই দুইটার মধ্যে 0.3, এই এই যে আমার ইয়েস এবং সানির মধ্যে যখন আমরা আচ্ছা, লাস্ট ক্লাস, স্ক্রিন কি শেয়ার দেওয়া আছে? হ্যাঁ স্ক্রিন তো শেয়ার দেওয়া, কই স্ক্রিন তো দেখা যায় না। আমি তো আমি দেখতে পাচ্ছি, আমি দেখা প্রথম যায় ভাই। থেকে দেখতে পাচ্ছি না স্ক্রিন। আমি স্ক্রিন শেয়ার না দিয়ে আমি পুরো ম্যাথ করিয়ে শেষ করে দিব। মানে এই জন্য আমার কাছে অবাক লাগতেছিল যে কি ব্যাপার, ম্যাথ বাট স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। আমি তো দেখতেছি। এখনো দেখতে পাচ্ছেন না? না, দেখতে পাচ্ছি না। এতক্ষণ তুই বয়স শুনছস ঘুমাই ঘুমাই, কি? এতক্ষণ কিছুই দেখস না, শুধু শুনছস। আমি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিন্তু আমি মানে ও স্ক্রিনটা দেখতে জিজ্ঞেস করতেছে এতক্ষণ কি ভয়েস কি শুনতে পাচ্ছিলেন, হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছিলেন না? না একবারও না। এখনো তাহলে আপনি এক বের হয়ে আরেকবার ঢোকেন, ভয়েস যেহেতু ক্লিয়ার আছে তার মানে নেট ঠিক আছে আই থিঙ্ক। সাথে সাথে বের হয়ে আপনি ঢোকেন, এন্ট্রি করেন আবার। এই যে আচ্ছা উনি আবার জয়েন করুক, এরপরে বলতেছে উনি দেখতেছেন, এটা আগে বলবেন, আমি যখন স্ক্রিন শেয়ার করছি তখনই তো বললাম যে আমি স্ক্রিন শেয়ার করতেছি। দেখতে পাচ্ছি। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আমি পুরো স্লাইড শেষ করে করতেছি, দেখায় দেখায়, না দেখায় তো বললে কোনোদিন এটা ক্লিয়ার হবে না। আচ্ছা এরপরে আমি এখানে কি টোটাল সানি আমার আছে কত 0.35, এই যে আমার টোটাল সানি 0.35, এবং আমার ইয়েস সানি আমার বের হয়েছে কত 0.3। এখন এই 0.3 এবং 0.35 একটা জিনিস দেখেন, এইখানে আমাদের কি করা হয়েছিল, টোটাল আমাদের যে লাস্টের যে লাইনটা 0.33, মানে এইটা আবার আলাদা একটা ইকুয়েশন, ধর এটা দেখাইলে আবার মাথা যাইব, যেখানে ছিলাম ওইখানে আমার এই 0.35 এবং 0.3 গুণ করে আমার 0.71, এই যে আমার টোটাল নাম্বার যেটা এই 0.71, ইএস এর মধ্যে আমরা কি করব, ও পরবর্তী লাইনে এই যে লাইনটা এখানে নিয়ে আসছে, দেখেন আমরা যদি ইএস সাইনের মধ্যে আমরা প্রথমে আমার 0.3 গুণ 0.71 ভাগ
3.1 এটা কিন্তু আমাদের সূত্র আমরা ইউজ করছি কখন? এই যে এই জায়গায় তাকায় দেখেন 0.3 মানে টোটাল সানি ইয়েস গুণ এবং টোটাল ক্লাস, এরপরে হচ্ছে আপনার ডিভাইডেড বাই টোটাল। আমরা যে সূত্রটা দেখছিলাম এই সূত্রটা, এই যে টোটাল যে আমরা সূত্রটা দেখছিলাম প্রবাবিলিটি সানি ইয়েস দেখেন, এরপরে আমার টোটাল সানি, এরপর আমার হচ্ছে ক্লাস, এরপর হচ্ছে আমার টোটাল নাম্বার অফ সানি। যেইভাবে আমাদের বলা হয়েছিল সেম ভাবে আমার এখানে ইকুয়েশনটা করার পর আমার আনসার আসছে কত? 0.60। 0.60 এখন 0.60 আসছে, এই যে আমাদের ইকুয়েশনটা পরবর্তীতে লেখা হয়েছে। তো এখন আমাদের বৃষ্টি হবে কি হবে না এখানে? দেব 0.60 হয়েছে, তার মানে কি বৃষ্টি হবে? আরে 50%-এর উপরে গেলেই তো বৃষ্টি হবে, 50%-এর নিচে গেলে আরে সানিরে বৃষ্টি বলতেছি, মানে সানি হবে, 50%-এর নিচে গেলে সানি হবে না। সম্ভাবনা মানে হ্যাঁ কত? বুঝ- 50-50 হতে হবে আপনার। না 50% ভাই, উপরে বৃষ্টি গেলে সম্ভাবনা কিচ্ছু আছে, হবে না। 50-এর নিচে গেলে সম্ভাবনা নাই। যেহেতু আমার 0.60 হয়েছে, তার মানে আমার কি হবে? সানি হবে। এরপরে আমার তাহলে এখন এতক্ষণ কিচ্ছু ধরে হবে না। আমরা কি দেখছি? ইয়েস সানি দেখছি, তাই না? Yes, ভাই, এতক্ষণ ধরে তো আমরা ইয়েস সানি দেখছি। এই যে জি ভাই। হ্যাঁ, পরবর্তীতে আমাদের নো সানিটা দিয়ে দেওয়া হয়েছে। নো সানিটা কি আছে? নো সানি সূত্র ফলায় দিছে, এরপরে শুধুমাত্র ইকুয়েশনটা দিয়ে দিছে আর কি। কারণ প্রথমবার ফুল এক্সপ্লেনেশন করা হয়েছে তিনটা চিত্র দিয়া, তিনটা এই আলাদা আলাদা টেবিল দিয়া, ফ্রিকোয়েন্সি টেবিল, লাইকুড টেবিল, এরপরে আপনার বেস থিওরাম। আর নো সানির ক্ষেত্রে শুধুমাত্র বেস থিওরামটা দিয়ে আমাদের এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে হবে সানি হবে কি হবে না। যেহেতু আমার কি আসছে 4.1, 0.41, তার মানে কি হবে কি হবে না? হবে না। হবে না। কারণ আমরা আগে বলছি আমার 50-এর উপরে গেলে হবে আর 50-এর নিচে গেলে হবে না, এটা সবসময়ের জন্য, এটা সর্বদাই সত্য। এবার আসেন আমরা নেট বেস থিওরামটা দেখলেন, নেট বেসটা কিভাবে কাজ করে। এই পুরোটা হচ্ছে আপনার নেট বেসটা কিভাবে কাজ করে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখছি, পুরোটা হচ্ছে নেট বেসটা আমার কিভাবে কাজ করতেছে, কিভাবে চলতেছে। এই জিনিসটা এক্সপ্লেন করতে গিয়া অনেক ঘন্টা ইয়াও পাইবেন, সমস্যা নেই। এবার আসেন আমরা যে এই থিওরেমটা ব্যবহার করব, তো এটার অ্যাডভান্টেজ কি, আমার লাভ হবে কি, আমি এটা নিয়ে কাজ করলে আমার লাভ কি, আমি কখন বুঝবো আমি এটা ব্যবহার করব, কখন বুঝবো না এটা ব্যবহার করব না। আর আরেকটা কথা হয়তো বলা হয়েছে, নেট বেস থিওরেম কি আমাদের আমাদের কি টাইপের প্রজেক্ট? আমাদের ক্লাসিফায়ার প্রজেক্ট, এটাকে ক্লাসিফাই করে। সো নেট বেস থিওরেমটা আপনার অ্যাডভান্টেজটা কি আছে? এটা মেশিন লার্নিং এর ক্লাস ডেটা সেট নিয়ে কাজ করে, এরপরে এটা মাল্টি ক্লাস নিয়ে কাজ করতে পারে, মাল্টি ক্লাস প্রেডিকশন করতে পারে। এর মধ্যে আপনি অনেকগুলো ডেটা সেট একসাথে ইউজ করতে পারেন। এটা টেক্সট ডেটা, ইমেজ ডেটা এবং ক্লাসিফাইড ডেটা, ইজি ডেটা, এই সব ধরনের ডেটা নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। এরপরে এটা সবচেয়ে পপুলার হচ্ছে আপনার টেক্সট ক্লাসিফায়ার। মানে টেক্সট ক্লাসিফায়ার বলতে যত ধরনের প্রজেক্ট আছে ম্যাক্সিমাম সবগুলোতে আপনি নেট বেস ইউজ করতে পারবেন, কারণ ওইগুলোর ক্ষেত্রে এইটা আবার একটা শক্তিশালী ডেটা হিসেবে কাজ করে। এরপরে এটা যদি ডিসঅ্যাডভান্টেজ বলতে যান, তাহলে ডিসঅ্যাডভান্টেজ এখানে যেটা দিছে এইটার বাদে আমি একটা কিছু ডিসঅ্যাডভান্টেজ বলি। যেমন আপনি যদি নেট বেস থিওরামটা ইউজ করেন, কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে আপনার নেট বেস থিওরাম মানে আউটপুটটা প্রেডিক্ট করতে আপনার টাইমলি লাগবে, মানে অনেক বেশি টাইম লাগবে। কেন টাইম লাগবে? আপনি যেমন এখানে দেখছেন, প্রথমে হচ্ছে আপনার যে ডেটা সেটটা আছে, এখন এখানে 14টা দিচ্ছে। 14 জায়গায় যদি এখন আমি এখানে 1 লাখ ডেটা দিই, আমার প্রজেক্টর তো এটারে লাইন বাই লাইন চেক করবে, তাইলে আমার সময়টা কি বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই সময়টা বেশি লাগবে। এরপরে দেখেন এই কাজটা করার পরে আমার ফ্রিকোয়েন্সি টেবিলে যেতে হবে। এরপরে সে ফ্রিকোয়েন্সি টেবিলটা তৈরি করবে। এইটা তৈরি করার পরে সে লাইকুড টেবিলটা তৈরি করবে। এইটা তৈরি করার পরে সে কি করবে? আমার বেস থিওরামটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে আমাকে আউটপুটটা প্রেডিক্ট করবে। তাহলে এখানে কি টাইম কম লাগে না বেশি লাগে? অবশ্যই আমার টাইম বেশি লাগে। আর টাইম বেশি লাগার পরেও এইটা অনেক পপুলার এবং অনেক বেশি ব্যবহৃত হয়, কারণ এর একুরেসিটা অনেক ভালো। এর কি ভালো? একুরেসিটা অনেক ভালো, ও আনসারটা সঠিক দেয় অনেক বেশি। সঠিক আনসারটা দেয় কি অনেক বেশি। এরপর আপনার নেট বেজের যে অ্যাপ্লিকেশন গুলো, আপনি এটা কিসে কিসে অ্যাপ্লিকেশন করতে পারবেন? আপনি
ক্রেডিট কার্ডে করতে পারবেন, ক্রেডিট স্কোরে করতে পারবেন, মেডিকেল ডেটা নিয়ে ক্লাসিফাই করতে পারবেন, রিয়েল টাইম প্রেডিকশন কাজ করতে পারবেন। এরপর আপনার স্প্যাম, এরপরে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এগুলাতে কাজ করতে পারবেন। আমার রিসেন্টলি একটা পেপার আমার কমপ্লিট হয়েছে, সেটা কি সেন্টিমেন্ট অ্যানালাইসিস। এরপরে দেখেন টাইপ অফ নেট বেস মডেল। নেট বেস মডেল, আমি যে আপনার মনে আছে আপনার রিমেম্বার, আমি বলছিলাম যে আমরা কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলা ব্যবহার করে দিলে আমাদের অটোমেটিকলি কাজগুলা করে দিবে, মনে আছে? দুইজনই? হ্যাঁ ভাই বলেছিলেন। ওকে, দেখেন আমি যে তিনটার মানে আমাদের এই মডেল গুলা নেট বেসের জন্য আমাদের তিনটা মডেল আছে। কয়টা মডেল? তিনটা মডেল। প্রথমটা গ্রেসিয়াস, এরপরে আরেকটা হচ্ছে মাল্টি মাল্টিন্যাশনাল বেস, এরপর আছে ব্রেন নোলস। এই যে তিনটা আছে, তিনটা আলাদা আলাদা ভাবে কাজ করে, আর এই তিনটার মধ্যে সবচেয়ে মানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? প্রথমটা। তো যেহেতু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রথমটা, আমরা প্রথমটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ কিভাবে হয়, আমরা এটা কি সেটা এখানে ছোট্টভাবে একবার দিয়ে দেওয়া হয়েছে, তাই না? এখন এরপরও যদি আমরা এটারে ইয়া করতে যাই, আপনি আহ দাঁড়ান এক সেকেন্ড, স্ক্রিন শেয়ারটা ক্যান্সেল হয়েছে মনে হয়। আচ্ছা দাঁড়ান, আমি আবার দিতেছি। আচ্ছা, হ্যাঁ ভাই। একটা জিনিস বলি, আমরা যে মডেলটা নিয়ে কাজ করতেছি, এই মানে কাজ করবো বললাম যে এই গুসন নেপ বেস। গুসন নেপ বেস হলো একটি সম্ভাব্য পদ্ধতির উপর ভিত্তি করে, মানে একটি সম্ভাব্য পদ্ধতির উপর ভিত্তি করে এটা মেশিন লার্নিং ক্লাসিফায়ারের কৌশল, যা ধরে নেয় প্রতিটি ক্লাস এবং স্বাভাবিক বন্টন অনুসারে এটি অনুমান করে যে প্রতিটি প্যারামিটারের আউটপুট ভেরিফিকেশনের পূর্বাভাস দেয়। মানে আমরা যেটা নিয়ে কাজ করব সেটার আগে থেকে সে কি করে দিবে, আমাদের পূর্বাভাসটা দিয়ে দিবে যে এটার সম্ভাবনাটা আমার কেমন হবে। যেমন আমরা যদি গুগলে যাই, দেখেন আমার এখানে এই যে এটা ইউজ করার সিস্টেম আছে, লাস্টে এনবি লেখা লাগে, মানে নেবেজ লেখা লাগে। অ্যাবাউট যদি দেই আপনি, এখানে আমার অ্যাবাউটটা চলে আসছে। আর এটা হচ্ছে আপনার স্কেল আর্ন, মানে মেশিন লার্নিং এর একটা ইয়ে। স্কেল আর্ন তো জানেনই, মেশিন লার্নিং এর একটা মডেল। তো আমরা এইটাই আমরা ব্যবহার করব, পরবর্তীগুলো আমরা ব্যবহার করব না, কারণ এগুলো আমাদের এত বেশি প্রয়োজনীয় না। আমরা এগুলা ডকুমেন্টেশন টাস্ক নিয়ে আমরা কাজ করি না ম্যাক্সিমাম টাইমে। আর এরপর হচ্ছে আপনার প্রসেসিং। আপনি নেট বেস নিয়ে কাজ করার সময় আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। কি কি স্টেপ? ডেটা প্রি প্রসেসিং, ফিল্টারিং দ্য নেট বেস ট্রেনিং সেট, প্রেডিক্ট দ্য টেস্ট ডেটা। ডেটাটাকে আপনার কি করতে হবে? টেস্ট করতে হবে। এরপর টেস্ট একুরেসি রেজাল্ট দিতে হবে। এরপর আপনাকে ভিজুয়ালাইজেশন টেস্ট করতে হবে রেজাল্টটার উপর। এখন বলেন, এখন পর্যন্ত যতটুকু বলছি, এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? মানে বুঝতে অসুবিধা? না ভাই। দুইজনই মাইকটা অন করেন, মানে ফুল ক্লিয়ার আছেন তো? এটা কেন, কিভাবে ব্যবহার কি, এটা কি, কেন আসছে, কি কারণে এটা ব্যবহার বেশি হবে, এটা কোন কোন কাজে বেশি ব্যবহার করা যাবে, কেন এটার একুরেসিটা অনেক ভালো কথা হবে? বলছেন, এই কালি তো ম্যাথের যে এগুলো আসলো ওগুলো বুঝছি ক্লিয়ারলি, আর এটা কেন করা হয় সেটাও বুঝছি, তবে সব কথা মনে নাই। মানে মেন জান্নাত বুঝতে বিষয়গুলো পারছেন? সব বুঝতে পারছি। আচ্ছা, আমি এইটা নিয়ে বলি। আমরা এটা হ্যাঁ নিয়ে যখন বুঝছি। কাজ করব, আমরা কিছু স্টেপ ফলো করব। আমরা কিছু কি স্টেপ ফলো করব। যেমন আমরা লোড ডেটা যেটা নিয়ে কাজ করব, আমরা একটা অনলাইন ডেটা সেট নিব। সেই ডেটা সেট থেকে আমরা লোড ডেটা সেট করব। এরপরে আমরা প্রসেসিং, ডেটাটাকে প্রসেসিং করব, এটা আমাদের নেসেসারি। এরপরে স্লিপ ডেটা সেট নিয়ে কাজ করব, মানে ট্রেনিং সেটের কাজটা করা হয়। বুঝতেছেন তো? এগুলো কিন্তু সেম প্রসেস আমরা এর আগেও করে আসছি। এরপরে ট্রেন এবং নেবেস ক্লাসিফায়ারটা ইউজ করব। এরপরে আমরা ইভ্যালুয়েশন দা ক্লাসিফায়ারটা নিয়ে কাজ করব। এরপর আমরা ভিজুয়ালাইজেশন করব। ঠিক আছে? আর এই কাজগুলা যে আমরা করব, এই কাজগুলোর ক্ষেত্রে আমি আর দাঁড়ান, আমার মনে হয় আমি এর আগে যে কোড আছে, আমি একটা কোড করছিলাম, সেম কোডটাই করব, সমস্যা নেই। আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করার জন্য আমরা এই যে লোড ডেটা সেটও বলছি যে কোনোটা মিস দিছি কিনা দেখি। না, ঠিক আছে। এরপরে আমাদের এই কাজটা, এই প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য আপনাদের কিছু জিনিস, এই যে যেমন
ইফ নেসেসারি যেগুলো বলছি। এরপরে আমরা এই কোডে আমরা কি কি কাজ করব, মানে আমরা যে প্রজেক্টটা করব এখানে আমরা কি কি জিনিসগুলো দেখবো এবং কি কি জিনিসগুলো নিয়ে কাজ করব। উই লোড দ্য ডেটা সেট ফ্রম প্রোভাইড ফাইল পাথ, আমরা যেই ফাইলটা এর পাথটা দিব সেই ফাইলের পাথটা থেকে কি করব, আমরা এটাতে লোড করব। চেক করব মিসিং ভ্যালুগুলা, আমাদের কোনো মিসিং ভ্যালু আছে কিনা। এরপরে আমরা ডেটা সেটের মধ্যে আমাদের ফিউচার ভ্যালুটা আমরা সেট করব। এরপরে আমরা আমাদের এই ট্রেনিং ডেটা সেটের কাজটা করব, যেটা আমাদের এই ট্রেনিং করবে 80% আর টেস্টিং করব 20%, টোটাল 100%। এরপরে আমরা ক্রিয়েট করব ট্রেনিং নেট বেস মডেলটা ক্রিয়েট করে দেব। এরপরে আমাদের ক্লাসিফাই ম্যাট্রিক্স এবং ক্লাসিফাই রিপোর্ট যেগুলো আছে একুরেসি, ওইটা আমরা শো করব। এরপরে আমরা ভিজুয়ালাইজেশন করব, সেটা আমাদের ওই এসএনএস এবং এই মাল্টিপলি ল্যাব এই দুইটার মাধ্যমে। আর আমরা যখন এই জিনিস এই নেট বেস নিয়ে কাজ করব তখন আপনার পিসিতে ইনস্টল থাকা আবশ্যক পান্ডাস, স্কেলার্ন, এরপরে মাল্টিপলি ল্যাব এবং এসএনএস। এইটা ইনস্টল করার পদ্ধতি পিপ ইনস্টল দিয়ে সবগুলোর একসাথে লিখে দিলে আমার এটা কি ইনস্টল হয়ে যাবে। এই প্রজেক্টটা আমরা এখন হাতে করব না এটা বুঝিয়ে দিব, অপশন আপনাদের হাতে, দুইটাই করতে পারি, আমার আমার কোনো ঝামেলা নেই। আগে ভাবে বুঝাইয়া দেন, যদি না বুঝি তাহলে হাতে করে দেন। আচ্ছা ঠিক আছে, আর একটু বড় করলাম, ঠিক আছে। ওকে দেখেন ভাই। প্রথমে আমি কমেন্ট আকারে লিখে দিছি প্রথমত যে কোন লাইনে আমি কি নিয়ে কাজ করতেছি। সো আমরা ইম্পোর্ট নেসেসারি, ইম্পোর্ট গুলো আমাদের কি কি প্রয়োজন, আমাদের পান্ডাস প্রয়োজন, পান্ডাসের জন্য আমরা পিডি নিছি। এরপরে ফ্রম দিয়ে এসকিউএল আর্নের মধ্যে মডেল সিলেকশন করছি। মডেল সিলেকশনটা আমরা কি করলাম, ট্রেন ট্রেস স্লিপ, মানে ট্রেন ট্রেস স্লিপটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সব সময় করে থাকি। এরপরে আমরা কি করলাম, আমার স্কেল আর্নের মধ্যে নেট বেসটা নিলাম। নেট বেসের মধ্যে আমরা কি মডেলটা সিলেক্ট করলাম, আমি এর আগে আমরা যে মডেলটার কথা আমরা বলে আসছি, এই যে তাকায় দেখেন, যে মডেলটার কথা আমরা বলে আসছি আমরা সেম মডেলটাই কিন্তু এখানে ইউজ করলাম। আর লাস্টে আপনি যখন কোডিং এ করবেন তখন লাস্টে এনবি বড় হাতে লিখতে হয়, কি কারণে, আপনার নেট বেস কে শর্টকাটে এনবি লেখা লাগে। এরপর আমরা স্কেল আর্নের মধ্যে ম্যাট্রিক্সের মধ্যে আমরা কি কি নিছি, অ্যাকুরেসি স্কোর, এরপর আপনার কনফিউশন ম্যাট্রিক্স এবং ক্লাসিফায়ার রিপোর্ট। এই পর্যন্ত সেম আছে না আমাদের, এই জিনিসটাও আমাদের খালি ডিফারেন্ট হয়েছে অ্যালগোরিদমের কারণে। এরপরে দেখেন ইম্পোর্ট করছি মাল্টিপলি ল্যাব, পিএলটি, এরপরে এসএনএস। এইখানের মধ্যে আমরা এইটা ছাড়া আর কোনোটার সাথে কি অপরিচিত আছি, আমাদের প্রিভিয়াস যতগুলো প্রজেক্ট গেছে সবগুলোতে আমরা সেম জিনিসটা ব্যবহার করে গেছি। আমরা যখন রিয়েল টাইমে যাব, আমি এখনো বলি, আমরা যখন রিয়েল টাইমে যাব তখন কিন্তু আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চলে যাব। আর আমাদের হয়তো মেশিন লার্নিং এর আর একটা ক্লাস আছে, এর পরে আমরা মেশিন লার্নিং এর পরে আপনাদেরকে 3টে অ্যাকাউন্ট ওপেন করাবো। এরপরে হচ্ছে আপনার গিটের কাজটা একটু দেখিয়ে দিব। আর আপনাদের গিটহাব এর মধ্যে আপনাদের আমাদের এখানে যতগুলা কোড আপনি করছেন সবগুলা কোড আপনাকে আপলোড করতে হবে। ওই জন্য আমরা গিটের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। পিটন দমনে ওকে ভাই। ব্যক্তিরা কি রে, রাজশাহীর ভাষায় এমন? আমরা আচ্ছা, ঝুলান লাগবে না তোমার, যদি বাইরে অন্য ভালো কোথাও না। কথা বলে থাকেন তাহলে মাইকটা বন্ধ রাখেন, আর যদি আমার সাথে কথা বলেন তাহলে মাইকটা ওপেন রাখেন। আচ্ছা, তো আমরা উপরে ইম্পোর্ট ফাইলটা আমাদের ক্লিয়ার, তো কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখেন আমরা ডেটা সেটটাকে লোড করলাম, একটা পাথ দিলাম, আমরা দিলাম কি ফাইল পাথ দিয়ে আমরা আমাদের ডেটা সেটটাকে রিড করলাম, আমাদের শুধু ডেটা সেটের লিঙ্কটা বড় হয়ে গেছে। এরপরে আমি ডেটা সেট, যে ডেটা সেটটা নিছি সেটাকে আমি কার আন্ডারে রাখছি, ডেটার আন্ডারে। এখন দেখেন এই আমি যে এই লাইনটা লিখছি, এই এতটুকুর কোনো প্রয়োজন ছিল না। আপনি যদি শুধু ডেটা ইকুয়াল টু এই লাইনটা দিয়ে দেন তাহলেই হয়ে যাবে, ক্লিয়ার। এর আগে আমরা সবগুলোতে ডেটা ইকুয়াল টু দিয়েই কাজটা করছিলাম ম্যাক্সিমাম। এরপর আমরা আসছি আমাদের ডেটা সেটটা আমরা শো করে দেখলাম, কি করলাম, ডিসপ্লে করলাম হেড দিয়ে। তো আমার ডেটা সেটের মধ্যে কি কি আছে, প্রথমে আমার নাম্বার, এরপরে আপনার গ্লুসিয়াস, এরপর ব্লাড প্রেশার, এরপর ডায়াবেটিস। এখন আমরা বের করতেছি কি, আমাদের যে ডেটা সেটটা আমরা দিছি সেই ডেটা সেটের মধ্যে আমরা বের করতেছি আপনার ব্লাড প্রেশার চেক করবে, আপনার গ্লুকোজ চেক করে আপনার মানে এই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কত সেটা বের করবে, বুঝছেন। আমরা কি নিয়ে বের করতেছি, একজন হ্যাঁ ভাই। মানুষের আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। তো আমরা মেশিনের যখন চেক করব তখন গ্লুকোজের স্কোর চেক করব,
ব্লাড প্রেশারের স্কোর চেক করব, এরপর আমরা ওইটার উপর ডিপেন্ড করে আমাদেরকে কোডে কি বলবে, ডায়াবেটিস আছে কি নাই সেটা বলবে। সো আমাদের যেহেতু ডায়াবেটিস, প্রথমে আমরা চেক করে নিলাম কি আমাদের হেডের মধ্যে কি কি আছে। আমাদের তিনটা আছে, গ্লুকোজ, ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস। এরপরে দেখেন আমাদের মিসিং ভ্যালুটা আমরা চেক করে দেখলাম আমাদের তিনটার মধ্যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। তিনটার মধ্যে আমাদের কোনো মিসিং ভ্যালু নাই। এরপরে আমরা কি করলাম, আমাদের ফিউচার ভ্যালু গুলা সেট করলাম। ফিউচারটা কি, আপনার আপনার গ্লুকোজ এবং ব্লাড প্রেশার এর উপর ডিপেন্ড করে আমার কি বের করতে হবে, ডায়াবেটিস আছে কিনা সেটা বের করতে হবে। এই নামগুলা সবসময় মাথায় রাখবেন, আমার এগুলোর সাথে সেম টু সেম হতে হবে, যাতে কোনো প্রকার চেঞ্জ না হয় আমাদের। এরপরে দেখেন এরপর আমরা কি করব, আমাদের ট্রেনিং এবং টেস্ট এই দুইটার স্লিপটা তৈরি করব। তো ট্রেন এবং টেস্ট স্লিপ তৈরি করার নিয়মটা আমরা অলরেডি জানি। এক্স ট্রেন এক্স টেস্ট ওয়াই টেস্ট ইকুয়াল টু ট্রেন টেস্ট স্লিপ, যেটা আমরা ওই যে উপরে ডিক্লেয়ার করে আসি। এইটা দিয়ে আমরা এরপর এক্স ওয়াই এবং টেস্টের সাইজটা দিয়ে দিব 0.2, আর র্যান্ডম টেস্ট সবসময় কত হয়, 42। এই জিনিসটা আমাদের সবসময় সেম ভাবে আমরা দেখে আসছি। এরপর আমরা কি করলাম, ক্রিয়েটিং এ নেম বেসড ক্লাসিফায়ার। আমরা এখন পর্যন্ত যতগুলা মডেল আমি আপনাদেরকে দেখাইলাম, সবগুলা মডেলই কিন্তু আমরা ব্যবহার করার প্রয়োজন হয় না। যেমন অন্যান্য মডেল আমরা যখন রিয়েল টাইম করব, তখন আমরা যেই মডেল গুলা দেখবো, যে ফ্রেমওয়ার্ক গুলা দেখবো, ওইগুলাতে কিন্তু আমাদের পুরোটা কোডিং করে করে কাজ করতে হয়। এখন পর্যন্ত আমরা যতগুলা মডেল দেখলাম এই অ্যালগোরিদম গুলার, মেশিন লার্নিং এর সবগুলার মধ্যে অলরেডি ওনাদের সব কাজ করে দেওয়া আছে। আমরা শুধুমাত্র ওনাদের নামটারে ডাক দিলে ওনারা ওইটারে নিয়ে কি করবে, কাজটা করে নিবে। তো আমরা এনবি সমান আমরা আমাদের বেজের যে ক্লাসিফায়ারের জন্য যে মডেল সিলেক্ট করছি, মডেলের নামটা দিলাম। দেওয়ার পরে আমরা ফিট করলাম, যে এটারে কি করলাম, ফিট করলাম। ফিট করার পরে এটা অটোমেটিকলি কি হয়ে গেছে, কাজ করে গেছে, তাই তো। এটা যখন অটোমেটিকলি, এই যে আমরা এইখানে কি, এই দুই লাইনে কি কি কাজ হয়েছে জানেন। এই দুই লাইনের মধ্যে আমাদের যে এই প্রথম ডেটা সেট থেকে দ্বিতীয় ডেটা সেট, দ্বিতীয় টেবিল, এরপর তৃতীয় টেবিল, এরপরে আপনার এই বেস থিওরাম, এই যে তিনটা পদক্ষেপ আমরা গেছে, এই তিনটা পদক্ষেপের কাজ এই দুইটা লাইনের মধ্যে শেষ। কি বলছি সেটা বুঝছেন। এই জন্য আমি হ্যাঁ ভাই। বলছিলাম আমরা থিওরিতে যে জিনিসগুলো দেখতেছি, কোডিং এ গেলে ওই জিনিসগুলো আমাদের থাকবে না। কারণ আমরা যখন মডেল, ওই মডেলটারে ডাক দিয়ে দিব, মডেলের ভিতরে অলরেডি সব কাজ করে দেওয়া আছে। মডেল শুধু নিজে নিজে কাজ করে দিবে। আর এই মডেল গুলো কি আমরা তৈরি করছি, যারা এই অ্যালগোরিদম মেশিন লার্নিং তৈরি করছে তারাই এইগুলা তৈরি করে গেছে, আস্তে আস্তে দিনে দিনে আরো তৈরি করতেছে। এরপর আসেন আমরা এবার প্রেডিকশন করব। সো মেকিং প্রেডিকশন, ওয়াই পেয়ার দিয়ে এনবি প্রেডিকশন এক্স টেস্ট, সেম ভাবে যেভাবে আমরা কাজ করি এর আগে। এরপর আমরা কি করলাম, একুরেসিটা বের করে দেখলাম, ইভ্যালুয়েশন দা ক্লাসিফায়ার। আমাদের একুরেসি আসছে কত, 92.96, তার মানে কত, 93, তাই তো, 0.93 না, 0. যেহেতু এইখানে 29 চলে আসছে, মানে 5 এর উপরে গেলে তো আমাদের পরবর্তী সংখ্যাটা বসানো লাগে। এরপর আমরা এইটার উপরে ক্লাসিফায়ার রিপোর্টটা আমরা শো করলাম। ক্লাসিফায়ার রিপোর্ট আমাদের কি আসে, 93টা আসছে। আর আমরা যে এরপরে আমাদের এই ক্লাসিফায়ার রিপোর্টটা আমরা শো করলাম। এরপর আসেন জেনারেট দ্য কনফিউশন ম্যাট্রিক্স। আমরা যে কাজটা করছি, এটা তো আমাদের কনফিউশন না, আমাদের কাজটা প্রবাবিলিটি কি প্রেডিক্ট করতেছে, এটা কি কনফিউশন না 100% সিউরিটি দিয়ে করতেছে, সম্ভাবনা। তার মানে কি, হবে কি হবে না, একটা সম্ভাবনা, মানে একটা যদি, যেটাকে বাংলা বলে একটা যদি, এখানে উল্লেখ আছে। এটা হতেও পারে নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা এত পার্সেন্ট। আমি কি গ্যারান্টি দিয়ে দিছি যে এত পার্সেন্ট হবে, কারণ আমি এখানে গ্যারান্টি দেই না, আমার এখানে আগে বলা হচ্ছে প্রবাবিলিটি মানে সম্ভাবনা। সো এই কারণে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা এবারে এটাকে একটু দেখব। দেখার জন্য আমরা কি করলাম, কনফিউশন ম্যাট্রিক্স ওয়াই টেস্ট এবং ওয়াই পেয়ার এর মধ্যে আমরা কি করলাম, কনফিউশন ম্যাট্রিক্স শো করার জন্য ফিগার সাইজ দিলাম। প্রথমে ফিগার সাইজ দিলাম, এরপরে হেড ম্যাপটা দিয়ে দিলাম, যে হেড ম্যাপের মধ্যে আমার কালার কি হবে, কি কি জিনিস আমার শো করবে। কি কি জিনিস শো করছে, আমার নন ডায়াবেটিস এবং ডায়াবেটিসটা আমার শো করছে যে এখানে ট্রু লেভেল আছে, এবং কনফিউশন ম্যাট্রিক্সটা শো করলো। তো এখন কনফিউশন ম্যাট্রিক্সের মধ্যে একটা জিনিস দেখেন, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে 99, আর নন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কত, 86, সরি, নন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কত, 86। তো আমার কনফিউশন ম্যাট্রিক্সের মধ্যে ওনারা এই আউটপুটটা প্রেডিক্ট করছে। ক্লিয়ার। এই আউটপুটটা যখন প্রেডিক্ট করছে, তখন আমরা একুরেসি, যেটা আমাদের টোটাল যে একুরেসি আসছে, একুরেসিটা আমরা এবার শো করে দেখবো। এখন একুরেসিটা শো করতে গেছি, তখন দেখেন আমার কি আসছে, পুরোটা এক কালার আসছে।
এবার আসুন পুরোটা এক কালার কেন আসছে? ক্লাস কি শেষ হয়ে গেছে নাকি? না ভাই শেষ না, আরো শেষ আছে একটু বলতে। হ্যাঁ। আচ্ছা আমার পুরোটা এক কালার কেন আসছে? এবার একটু উপরে আইসা দেখেন 86% নন ডায়াবেটিস, তার মানে কি সম্ভাবনা বেশি না কম? এটা 86% আছে, তার মানে কি হবে কি হবে না? হবে, এইটা 99 হবে কি হবে না? এটা হবে। তার মানে দুইটাই আমার কি 50-এর উপরে, তার মানে দুইটাই আমার হওয়ার সম্ভাবনা কি আছে। আছে। যার কারণে আমার এই রেসিটা কি করছে, পুরোটার এক কালার দিয়ে দিছে। এখানে আমার যে ডেটা সেট দিছি সেই ডেটা সেট অনুযায়ী ওনারা বলতেছে, আমি এর আগে তো আমরা বলছি না 50-এর উপরে গেলেই হবে ইয়েস। এখন দেখেন আমার দুইটাই কি ইয়েস হয়ে আছে। তো এই দুইটাই ইয়েস হয়ে থাকলে আমার একুরেসি কি হবে, পুরোটা এক কালার হবে না? এই কারণে আমার পুরোটা এক কালার হয়ে গেছে, আর আমি এখানে কালার দিয়ে দিছি স্কাই ব্লু, এই কারণে এখানে ভাই স্কাই তাইলে ব্লু তো কালার এখানে দিচ্ছি। একুরেসি 100% আসবে না? হ্যাঁ, এখানে তো একুরেসি 100% আসবে। এইটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার ডেটা সেটের উপরে। এখন আমি যে ডেটা সেটটা অনলাইন থেকে ডাউনলোড করছি ওই ডেটা সেটের মধ্যে আছে এইটা, কারণ ওই ডেটা সেট আমার দিয়ে দিছে এটা। আর ডেটা সেটটা আমি মডিফিকেশন করি নাই, বুঝছেন? ওনারা না যে না ভাই, ডেটা সেট দিছে ওই ওইটা না ডেটা ভাই, সেট। মানে ওই যে আপনার 86 আসছে তারপর 99 আসছে, দুইটাই যেহেতু উপরে হবে, তাহলে তো দুইটাতেই হচ্ছে, দুইটাই মানে এই দুইটাতেই আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে বেশি। দুইটার আনসারই আমার নন ডায়াবেটিসও আমার 86%, তার মানে কি হওয়ার সম্ভাবনা আমার আছে। এই কারণে আমার একুরেসি আসছিল কত, 93%। তার মানে কত, 100 জনের মধ্যে 7 জন বাদ গেছে, আর পুরো 93 জনই আমার কি ডায়াবেটিসে আসক্ত হচ্ছে। আমার ডেটা সেটের উপরে ভিত্তি করে আমার আউটপুট এটা আসছে, তাই না? তো এখন বলেন কোডটা কি করে দিব না ক্লিয়ার আছে? করে দিলে আমি করে দিব, আমার করে দিতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ ভাই ক্লিয়ার আছে, যদি এরপর যদি না বুঝি প্র্যাকটিসের সময় তখন জান্নাত আপনি ক্লিয়ার আবার আছেন? তখন বলা যাবে আবার। যদি আপনারা কোডটা করার টাইমে এই আমি আপনারা কি বললাম, আমরা আগামী ক্লাসে কেএনএন টা দেখবো, এরপরে আপনাদের দুইটা ক্লাস না একটা ক্লাসের মধ্যে শেষ করে দিব আশা করি। একটু টাইম বেশি নিব আপনার। ভাই মেশিন আপওয়ার্ক লার্নিং শেষে আমাদের 2-3 দিন সময় দিয়ে একটা পরীক্ষা নিলে ভালো হইতো, ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাইতো। মেশিন লার্নিং এর উপরে। হ্যাঁ একটা পরীক্ষা, মানে ছোটখাটো একটা পরীক্ষা, আচ্ছা একটা পরীক্ষার সময় আগে দিয়ে আমার ভাই। কথাটা শোনেন, কি আচ্ছা ভাই বলতেছি বলেন। ওইটা ক্লিয়ার হন। প্রথমত আপনাদের এখন যে কাজটা করতে হবে, আপনাদের আগামী কালকের যে আমাদের ক্লাসটা, আচ্ছা এখন পর্যন্ত তো ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার এই ভাই। পর্যন্ত আমাদের এই কোডটা আমি ইয়ে দিলাম, স্ক্রিন শেয়ার অফ দিলাম এবং রেকর্ডিংটা বন্ধ করলাম। ওকে। ওকে ভাই।